এবারে আমি আনন্দধারার পক্ষ থেকে স্বাগত কথনের জন্য ডেকে নেব পৌলমী ঘোষকে। এবং আনন্দধারা পরিবারের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। তেভাগা আন্দোলনের ৭৫ বছর যখন পূর্তি হলো, সেই সময় গত ৩ বছর আগে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম যার শিরোনাম ছিল তেভাগা আন্দোলনের ৭৫ বছর এবং সুশীল সেন তর্ক। সুশীল সেন ছিলেন আমাদের এই অঞ্চলের অতি পরিচিত জন। তিনি এইখানকার অশোকনগরে হেডস্যার নামে অধিক পরিচিত এবং তেভাগা আন্দোলনের একেবারে সক্রিয় নেতা ছিলেন। আমাদের সেই অনুষ্ঠানের দুটো অভিমুখ ছিল। প্রথমত আমরা চেয়েছিলাম তেভাগা আন্দোলন আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক এবং আজকের দিনে তার কি নির্যাস আমরা বাস্তবায়িত করতে পারছি সেটাকে আলোচনায় নিয়ে আসা। সেই সূত্র ধরে আমরা কয়েকটি কাজ করেছিলাম। আলোচনা, একটি চলচ্চিত্র মানে তথ্যচিত্র প্রদর্শন করেছিলাম, বালুরঘাট থেকে দল এসেছিল এবং অল্প বিস্তর সেই কাজের নিদর্শন এখনো সাবিত্রী সেন ভবনে রয়েছে, খুব ছোট কিন্তু রয়েছে, যা দেখে অনেকে সাধুবাদ জানিয়েছে এবং তার ফলে আমরা আজকের এই কাজে পুনরায় উৎসাহিত বোধ করেছি। সেই যে আলোচনা আমরা করেছিলাম বা অনুষ্ঠানটা আমরা করেছিলাম তার আর একটা অভিমুখ ছিল। সেটা ছিল প্রত্যেক অঞ্চলের একটা আঞ্চলিক ইতিহাস থাকে। আমাদের অশোকনগর ঘিরেও এরকম কিছু ইতিহাস রয়েছে। আমাদের এই আবেগটাকে আমরা প্রজন্মান্তরিত করতে চেয়েছিলাম। কতটা ফলপ্রসূ হয়েছি সেটা হয়তো সময় করবে। সেই দিন আলোচনায় আমরা বক্তা হিসাবে পেয়েছিলাম শুভাশিস চক্রবর্তীকে এবং আজকের এই অনুষ্ঠানে শুভাশিস চক্রবর্তী ও তার অবনীশ গ্রন্থাগার আমাদের সহযোগী হিসাবে রয়েছে। এতে আমরা যথেষ্ট আনন্দ পাচ্ছি, উৎসাহিত হচ্ছি। আমাদের এই আজকের আয়োজন এটারও দুটো উদ্দেশ্যই বলা যেতে পারে। প্রথমটি হলো আমরা আমাদের যে পূর্বসূরি রয়েছেন তাদেরকে আমরা এভাবে শ্রদ্ধা নিবেদন করতে চাইছি। আর দ্বিতীয়টি হলো আমাদের নতুন যারা প্রজন্ম রয়েছে, আমাদের সামনে এক ঝাঁক তরুণ ছেলে মেয়েরা রয়েছে, তাদের মধ্যে অনেক ইতিময়তা রয়েছে। সেই ইতিময়তাগুলিকে আমরা একটু জাগিয়ে তুলতে চাইছি। আশা করি আমরা সেই কাজে সফল নিশ্চয়ই হতে পারব। এই দুটো উদ্দেশ্য নিয়ে আজকের এই অনুষ্ঠানটা মূলত আয়োজন করা হয়েছে। কারণ এখন তো আমাদের সেই অর্থে তেভাগা নিয়ে আলোচনা করবার মতো পরিস্থিতি নয়। আমাদের ফসলের ভাগ বুঝে নিতে হবে, তার জন্য সংগ্রাম করতে হবে। সেই সম্পর্কটাকে আমরা কাটিয়ে উঠেছি। তবে আন্দোলন কখনো স্থিমিত হয় না। মোদ্দা কথা হলো আন্দোলন হচ্ছে আমাদের সমাজের প্রতিষেধক। তাই যখনই বৃহত্তর স্বার্থে মানুষ বিপন্ন হয়ে পড়ে তখনই একেবারে সামাজিক প্রবণতায় আমরা সংঘবদ্ধ হই, তার বিরুদ্ধাচরণ করি এবং আস্তে আস্তে সেটা একটা আন্দোলনের রূপ নেয়। তাই কোনো আন্দোলনকেই আমরা তার সুফল বা কুফলের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে পারি না। আবার আজ পর্যন্ত ইতিহাসে কোনো আন্দোলনই একেবারে স্পষ্টভাবে জয় বা পরাজয়ের মধ্যে নিষ্পত্তি হয়নি। এটা হতে পারে, হয়তো আগামী দিনেও হবে না। যখন যখন মানুষের পিঠ দেওয়ালে থেকে যায় তখনই মানুষ সংঘবদ্ধ হয়, প্রচলিত প্রথার বিরুদ্ধে গিয়ে বিকল্প বিপ্লবের পথ খুঁজে নেয়। গত বছর আমরা তার একটা ঝলক দেখেছি। কলকাতার রাজপথ থেকে মফস্বল, গ্রামগঞ্জ অনেক জায়গায় সেই আন্দোলনের স্ফুলিঙ্গগুলো ছড়িয়ে পড়েছিল। তবে আন্দোলন সুদূর প্রসারী হয় তার নেতা বা নেত্রীর নেতা বা নেত্রী কীভাবে আন্দোলনকে পরিচালিত করছেন, তাদের দূরদর্শিতা, তাদের পারদর্শিতার উপরে কিন্তু একটি আন্দোলন এবং তার সুদূর প্রসারী ফলাফল বা গুরুত্ব অনেক অংশে নির্ভর করে। ইলামিত্র তেভাগা আন্দোলনের সেই রকমই একজন নেত্রী, যাকে নাচনের কৃষক বিপ্লবের রানীমা বলে ইতিহাস মনে রেখেছে।
আমরা অনেকেই ইলামিত্রকে জানি, আবার আমরা অনেকে ইলামিত্র সম্বন্ধে কিছুই জানি না। জানা বা জানা তোমরার মধ্যে খুব যে বেশি বাহাদুরি তেমনটাও দাবি করবো না। যারা জানে না এইরকম ছোট ছোট ঘরোয়া আলোচনা সভা সমিতির মাধ্যমে নিশ্চয়ই কখনো না কখনো তারাও ইলামিত্রের সঙ্গে পরিচিত হবে। কিন্তু যারা ইলামিত্রকে জানেন তাদের প্রত্যেকে বিশ্বাস করে, প্রত্যেকে জানেন, প্রত্যেকের হাড় হিম হয়ে যায় যখন চিন্তা করেন কিরকম অকথ্য অত্যাচার, যৌন অত্যাচার তার সঙ্গে হয়েছিল। কিন্তু খুব খারাপ লাগে এই অনুষ্ঠানটার প্রেক্ষিতে যখন পড়াশোনা করেছি তাদেরকে, তখন আমার খারাপ লেগেছে যে তার এত মেধা, মনন, নীতি, নিষ্ঠা এগুলোকে ছেড়ে আমরা তার উপর কতটা যৌন নির্যাতন হয়েছে সেটা শুনে শিহরিত হই, আজকে উঠি আঁকা অনুভূতি এখন। এটা কি ইলামিত্রের একমাত্র পরিচয় হতে পারে? তিনি যে অসাধারণ অ্যাথলিট ছিলেন কয়জন জানে সে কথা? ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অ্যাথলিট ছিলেন শুধু রানিং ট্র্যাকে, কিন্তু শুধু যে রানিং ট্র্যাকে ঝড় তুলেছিলেন তা না, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন, সাঁতার সমস্ত খেলাগুলোই তিনি পারদর্শী ছিলেন। তিনি অনুবাদ সাহিত্যে অগ্রণী ভূমিকা নিয়েছেন, অনেকগুলো ভাষা জানতেন এবং বিভিন্ন গুণের আধার ছিলেন তিনি। আর নেতৃত্ব দান সেটা নিয়ে তো আলোচনা হবেই, কিন্তু তার যে দাপট ছিল সেই দাপটটাকে দমন করা ক্রাউন পুলিশদের পক্ষে খুব একেবারেই অপারগ হয়ে পড়েছিল তারা। তখন তারা বেছে নিয়েছিল তার নারী শরীরকে, একবারই বারবার আঘাত দিয়েছিল তার নারী শরীরের উপরে। আমরা আজকে দিনে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে নারীবাদ বলি, বিভিন্ন ধরনের ফেমিনিজমের নমুনা আমরা দেখতে পাচ্ছি, অনেক রকম লেখাপত্র আমরা পড়ি, কিন্তু ইলামিত্র তার জীবন সত্য দিয়ে নারীবাদের খোল লঞ্চে বদলে দিয়েছেন একেবারে। সেই জায়গায় দাঁড়িয়ে ইলামিত্রের জবানবন্দি যে কি অসম্ভব গুরুত্বপূর্ণ সেই নিয়ে সম্পূর্ণ গ্রন্থ আছে, আমরা সেটা বুঝতে পারি, কিন্তু তার মধ্যেই আটকে রয়েছি। তার এই যে প্রাসঙ্গিকতা এইগুলোর দিকে আমরা কিন্তু ততটা দৃষ্টিপাত করছি না। তিনি একেবারে ধরা এজলাসী সমাজের চলে আসা যে চোরা স্রোত, পুরুষতান্ত্রিকতার যে অত্যাচার, সামাজিক যে বিভৎসতা, সেগুলোকে একেবারে বেয়াগ্র করে দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ভালোভাবে খেয়াল করে বলতে বুঝতে পারবেন যে আমাদের যখন সমাজ মাধ্যম বা গণমাধ্যম বা খবরের চ্যানেলগুলোতে কিছু মেয়েদেরকে দেখানো হয়, নির্যাতিত মেয়েদেরকে দেখানো হয়, তখন কিন্তু তার মুখটাকে ব্লার করে দেওয়া হয়। আমাদের সমাজ, আমাদের আইন এখনো ততটা দাপুটে হতে পারেনি যতটা দাপুট ইলামিত্রের ছিল। এরকম এক ধরা এজলাসে দাঁড়িয়ে নিজের সঙ্গে হওয়া যৌন নির্যাতনের কথা নিয়ে মুক্ত কণ্ঠে বলছেন। এর থেকে বড় নারীবাদী প্রতিবাদ কে হতে পারে? তাই শুধুমাত্র তিনি নির্যাতিতা হয়েছিলেন, আহারে তার কি যন্ত্রণা ভোগ করতে হয়েছিল, এটাও কোথায় ইলামিত্রের একমাত্র পরিচয় হতে পারে না। তাহলে ইলামিত্রের পরিচয় কি, কে ছিলেন তিনি, সেই জানতেই আজকে আমাদের এই সভার আয়োজন। আসুন যারা আজকে আমাদের মধ্যে বলতে এসেছে, আমরা মন দিয়ে তাদের কথাগুলো শুনি এবং নিজেদেরকে সেই ধাপে গড়ে তোলার চেষ্টা করি। সকলকে অনুরোধ করছি আজকে এই অনুষ্ঠানটা মন দিয়ে শুনুন, যার জিজ্ঞাসা আছে বক্তাদের কাছে জিজ্ঞেস করুন। ধন্যবাদ। ধন্যবাদ আনন্দধারার সম্পাদককে। দিদি শর্মিষ্ঠাদি আজকের অনুষ্ঠান নিয়ে প্রস্তাব দিয়েছিলেন যে যদি আজকে আমরা আরেকজন শতবর্ষী সুকান্ত ভট্টাচার্যকেও যদি স্মরণ করি, কিন্তু সেই স্মরণ অনুষ্ঠান অন্য কোনো দিন করব এই কথাই দিদির সঙ্গে হয়েছিল। তবুও আজকের যা কিছু আয়োজন তার প্রেক্ষাপটে যে প্রতিবাদ শব্দটা সর্বদা ঘোরাফেরা করছে এবং যে তেভাগার কথা আমরা বারবার করে বলছি বা আজকে বারবার করে উঠে আসবে তেভাগার কথা, সেই তেভাগা আন্দোলন নিয়ে যারা লিখেছেন তাদের মধ্যে অন্যতম একজন কবি রাম বসু। কবি রাম বসু শতবর্ষ
চলছে। আরেকজন কবি সুকান্ত ভট্টাচার্য, তারও শতবর্ষ চলছে। আরো একজন কবি, সুরকার, গায়ক সলিল চৌধুরী, তারও শতবর্ষ চলছে। এরা তিনজনই তেভাগার সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িয়েছিলেন। তাই এখন মূল বক্তব্যের আগে আমরা তেভাগা সম্পর্কিত পরপর দুটি কবিতা শুনব। রাম বসুকে স্মরণ করা হবে তার মাধ্যমে। দ্বাদশ শ্রেণীর ছাত্রী রূপসা সাহা আর সপ্তম শ্রেণীর ছাত্রী অহনা ঘোষ এই দায়িত্ব নিয়েছে। প্রথমে রূপসাকে ডেকে নেব। রূপসা রাম বসুর একটি কবিতা শোনাবে। শতবর্ষী কবি রাম বসু, তার একটি কবিতা রূপসা সাহা শোনাবে। রূপসাকে ডেকে নিচ্ছি। উল্টো হলো? ও আচ্ছা, উল্টো হলো। রূপসার দায়িত্ব রাম বসু নয়, সুকান্ত ভট্টাচার্য। তাই রূপসা অজ্ঞান হয়ে যাচ্ছিল যে ও তো জানে স্যার এরকম মাঝে মাঝে ভুল করে। তো যাই হোক, সুকান্ত ভট্টাচার্যের কবিতা। তবে তার আগে রূপসাকে একটু ফুল উপহার তুলে দেওয়া হবে। তা দেবেন শর্মিষ্ঠা দত্ত। সকলকে আমার প্রণাম জানাই। আগামী বছর 2026 সালের 15ই আগস্ট সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ পূর্ণ হবে। সেই উপলক্ষে আমি একটি বক্তব্য পাঠ করব। প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। শ্রেণী চেতনায় উদ্বুদ্ধ হয়ে যারা বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত মানুষদের জীবনটাকে বদলে দেওয়ার জন্য বিভিন্ন দেশে দেশে লড়াই সংগ্রাম করে, বড় লোক দরিদ্রের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে মানুষকে প্রতিবাদী করে তোলেন, চরম অসাম্যের ব্যবস্থাকে বদলানোর জন্য চিরন্তন সংগ্রাম চালান, তাদের নজরুল সুকান্তদের কবিতা উদ্দীপনা যোগায়। সুকান্ত ভট্টাচার্যের মতো কবিরা উচ্চকিত বলিষ্ঠ কণ্ঠে সমাজের নিপীড়িত মানুষের হয়ে যা বলেন তা অসুন্দর নয়। এইসব কবিতা, ছন্দ, ভাব ব্যঞ্জনা ইত্যাদি কবিতার শর্ত লঙ্ঘন করে না। হে মহাজীবন কবিতায় সুকান্ত যে বলতে চাইছে, কবিতার দর্পণে ছন্দ আছে, মিল আছে। কবিতার নতুন ধরনের সংজ্ঞা চাইছেন কবি। দরিদ্র নিপীড়িত মানুষের জীবন সংগ্রামের অঙ্গ হয়ে উঠেছে। তাই ক্ষুধার রাজ্যে পৃথিবী গন্তময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ক্ষুধার্ত মানুষের কাছে পূর্ণিমার চাঁদের চেয়ে ঝলসানো রুটির আকর্ষণ অনেক বেশি। কবি সুকান্তের জন্ম শতবর্ষকে সামনে রেখে একথা জোর গলায় বলা যেতে পারে, তারুণ্যের যৌবনের স্বপ্ন বর্তমান পচা গলা চরম বৈষম্যমূলক সমাজটাকে বদলানো, তাকে বদলানোর অন্যতম প্রধান অস্ত্র সুকান্তের কবিতা, গান। মানুষের নৈতিক সামাজিক মূল্যবোধ তছনছ করে তাকে সম্পূর্ণ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ভোগবাদী সাহিত্য, শিল্প, নানা মাধ্যম। বিজ্ঞানের যুক্তি বাস্তবতাকে পরিত্যাগ করা হচ্ছে, ইতিহাসকে আচ্ছন্ন করা হচ্ছে অন্ধ সাম্প্রদায়িক বিদ্বেষের দৃষ্টিতে। সেই সঙ্গে সঙ্গে শিক্ষার সর্বনাশ ঘটিয়ে সভ্যতার অগ্রগতিকে সম্পূর্ণ অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে। মানব সভ্যতার শত্রু এই পাঁচিলগুলোকে ধাক্কা দেওয়ার ভাঙার চেষ্টা করা প্রগতিশীল সংস্কৃতির কাজ। সুকান্ত আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এই কথা ভেবে সুকান্তের জন্মশতবার্ষিকীর নানা অনুষ্ঠান করতে হবে আমাদের। এমন ভাবে পরিকল্পনা নিতে হবে যাতে সমাজের নিচু তলার মানুষের পাশাপাশি ছাত্র, কিশোর, যৌবনকে বেশি বেশি করে এই সব কর্মসূচিতে অংশগ্রহণ করানো যায়।
তা কবিতা হোক, আবৃত্তি হোক কিংবা চিত্রাঙ্কন হোক বা আলোচনা সভা হোক, ব্যাপক অংশের ছাত্র কিশোর যৌবনের সক্রিয় অংশগ্রহণ হবে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবার্ষিকী পালনের সার্থকতা এবং তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়া। আজ আমরা ইলামিত্রের জন্মশতবর্ষ পালন করছি। এই অনুষ্ঠানে আমি সুকান্ত ভট্টাচার্যের দুর্ময় কবিতাটি পাঠ করে শোনাবো, যা কিশোর কবি লিখেছিলেন তেভাগা আন্দোলনের পরিপ্রেক্ষিতে। দুর্ময় কবি সুকান্ত ভট্টাচার্য। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে। হঠাৎ নির্ভ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এই শব্দে সারা দেশ দিশাহারা। একবার মরে ভুলে গেছে আজ, মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবে মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয়ক, রক্তে রঙিন ধান। দেখবে সকলে সেখানে জ্বলছে দাও দাও করে বাংলাদেশের প্রাণ। নমস্কার। এবারে আমরা শতবর্ষী রাম বসুকে স্মরণ করব। নিশ্চয়ই খেয়াল করছেন যে আজকে সবকিছুই আমরা একটা কমিউনিস্ট ধারাকে মান্যতা দিয়ে করছি, কারণ কমিউনিস্ট পার্টির শতবর্ষ চলছে। আর লীলামিত্র, রাম বসু, সুকান্ত ভট্টাচার্য, সলিল চৌধুরী কেউই বোধহয় কমিউনিস্ট পার্টির ছত্রছায়ায় তারা দীর্ঘদিন ছিলেন এবং কেউই তাকে এড়িয়ে যেতে পারেননি ওই আদর্শকে। তাই আজকের এই অনুষ্ঠানের খানিকটা বোধহয় আমরা এইভাবে ভেবেছি যে সাম্যবাদ নিয়ে আমাদের চিন্তাকে যেন আরেকটু প্রসারিত করতে পারি। তার মানে এই নয় যে আমরা এখানে কোনো রাজনীতির কথা, দলগত রাজনীতির কথা বলছি। আমরা বলতে চাইছি যে আমাদের ছেলে মেয়েরা এই আশ্চর্য যে দর্শন, সেই দর্শনকে চিনুক, জানুক, বুঝুক এবং তাকে আরো বেশি করে আত্মীকরণ করুক। এখন ডেকে নেব অপনা ঘোষকে। অপনা রাম বসুকে স্মরণ করবে, আর অপনার হাতে ফুল এবং গ্রন্থ উপহার, বই উপহার তুলে দেবেন অনল পাল। নমস্কার, আমি সকলকে প্রণাম জানাচ্ছি। আজ তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী হলেন ইলামিত্র। আজ তার শতবর্ষ পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে অশোকনগর আনন্দধারা এবং অঘর্নিশ গ্রন্থাগারে যৌথভাবে আয়োজন করেছে এই উদযাপন অনুষ্ঠান। পাশাপাশি আরেক বিখ্যাত কবি রাম বসুও শতবর্ষে উপনীত হয়েছে। তেভাগা আন্দোলনের পরিপ্রেক্ষিতে তার লেখা একটি বিখ্যাত কবিতা পরাণ মাঝি হাঁক দিয়েছে। এই কবিতায় কৃষকদের ওপর জোরদারদের অত্যাচারের প্রতিবাদ স্থগিত হয়েছে এবং কৃষকদের জেগে ওঠার আহ্বান জানানো হয়েছে। আমি এখন এই বিখ্যাত কবিতাটি
উচ্চারণ করছি এই পবিত্র সভা থেকে। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। ফুটো চাল দিয়ে আর জল গড়িয়ে পড়বে না। খোকাকে শুইয়ে দাও, খোকাকে শুইয়ে দাও, তোমার বুকের ওম থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটায় শুইয়ে দাও। গায়ের ওই কাঁথাটা টেনে দাও। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, মেঘের পাশ দিয়ে কেমন শুধু চাল উঠেছে, তোমার ধুলোর মতো সরু চাল, তোমার চুলের মতো কালো আকাশে। বর্ষার খোলা জল মাঠ ভাসিয়ে নদীতে মিশে গেছে। কুমোর পাড়ার বাঁশের সাঁকোটা ভেঙে গেছে বোধহয়, কোথায় ভেসে গেছে জলের তোড়ে। অভাবের টানে যেমন আমাদের আনন্দ ভেসে যায়। নলবনির ধার দিয়ে, পান বরজের পাশ দিয়ে গঞ্জে স্টিমারের আলো, আলো পড়েছে খোলা জলে রামধনুর মতো, রামধনুর মতো এই রাত্রির বেলা। ধান ক্ষেত ভাসিয়ে স্টিমারের তলায় আমাদের অভাবের মতো, ঠিক আমাদের কপালের মতো। আমাদের পেটে তো ভাত নেই, পরনের কাপড় নেই, খোকার মুখে দুধ তো নেই এক ফোঁটা। তবু কেন এই গঞ্জ হাসিতে উছলে ওঠে? তবু কেন এই স্টিমার শস্যতে ভরে ওঠে? কেন ওরা সব পাজুরকে ঘুরিয়ে যায়? শোনো, বাইরে এসো, পাকের মুখে পড়ার মাঝি হাত দিয়েছে। শোনো, বাইরে এসো, ধান বোঝাই নৌকা রাতারাতি বেরিয়ে যায় বুঝি। খোকাকে শুইয়ে দাও, বিদ্যার বউ শাকে ফু দিয়েছে। এবার আমরা ধান তুলে দিয়ে মুখ বুঝিয়ে মরবো না। এবার আমরা প্রাণ তুলে দিয়ে অন্ধকারে কাঁদবো না। এবার আমরা তুলসী তলায় মনকে বেঁধে রাখবো না। বাঁকের মুখে কে যাও? কে? লণ্ঠনটা বাড়িয়ে দাও, লণ্ঠনটা বাড়িয়ে দাও। আমাদের হাতে রূপনারায়ণের স্রোত ফিরে যাক, আমাদের সর্কিতে কেউটে আধার ফর্সা হয়ে যাক, আমাদের হৃৎপিণ্ডের তাল দামামার মতো। ঝড়ের চেয়ে তীব্র আমাদের গতি। শাসনের মুগুর মেরে আর কত কাল চুপ করিয়ে রাখতে? এসো, বাইরে এসো। আমরা হেরে যাব না, আমরা মরে যাব না, আমরা ভেসে যাব না। নিঃস্বতার সমুদ্রে একটা দ্বীপের মতো আমাদের বিদ্রোহ। আমাদের বিদ্রোহ মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে। এসো, বাইরে এসো, আমার হাত ধরো, পরাণ মাঝি হাত দিয়েছে। এইভাবে আমরা চালিত করে দিতে চাই পরের প্রজন্মের কাছে পরাণ মাঝির হাক। এখন আমরা ইলা মিত্রকে স্মরণ করব। ইলা মিত্রকে নিয়ে আজ এখানে বলতে এসেছেন দুজন বিশিষ্ট মানুষ, দুজনই যাদবপুরে থাকেন। প্রথম বক্তা অনল পাল, বিদ্যাসাগর কলেজের বাংলা বিভাগের বিশিষ্ট অধ্যাপক, সুবক্তা, সুলেখক। এখানে যে ছাত্রছাত্রীরা বসে আছে, অবর্ণিশ গ্রন্থাগারের সঙ্গে যাদের সম্পর্ক, তারা বুঝতে পারছে কিনা জানি না, কিন্তু তাদের বোঝা উচিত এই বিশিষ্ট মানুষেরা তারা সুদূর কলকাতা থেকে আমাদের এই গঞ্জ অশোকনগরে ইলা মিত্রকে স্মরণ করতে
তোমাদের সামনে কথা